হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শিহাব আহমেদ। বর্তমান পড়াশোনা করছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। আজকে আমরা এসএসসির বায়োলজির ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার কোষ ও কোষের গঠন নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দাও এবং তোমাদের যাদের যত গ্রুপ আছে গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। আজকে হচ্ছে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস করতে যাচ্ছি, আর এইচএসসি ব্যাচ তোমাদের সাথে আমার এই ফার্স্ট ক্লাস বায়োলজি। তো আমি হচ্ছে তোমাদের বায়োলজির যেই অংশটা আছে ওটা হচ্ছে আমি কভার করব। তো তোমরা হচ্ছে একটু ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও, একটু ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। আমি হচ্ছে আমার টাইমলাইনে একটু শেয়ার করে দিচ্ছি। সবাই হচ্ছে তোমাদের টাইমলাইনে একটু ক্লাসটা শেয়ার করে দিতে পারো, শেয়ার করে রাখতে পারো। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে। ওকে, আমি একটু আমার টাইমলাইনে শেয়ার করে দিচ্ছি। তোমরা সবাই যুক্ত হয়ে যাও, তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও, তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও, তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দাও, সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই। আর হচ্ছে তোমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দাও, আছে গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও আজকে। তোমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, সবাই যুক্ত হও। আমি একটু টাইম নিচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যে হচ্ছে স্টার্ট করব। তো এর মধ্যে সবাই যুক্ত হয়ে যাও, আমি তো একটু ওয়েট করছি। আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে স্টার্ট করে দেব, কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমি স্টার্ট করে দেব। তো সবাই একটু যুক্ত হও। অলরেডি তোমরা বেশ কয়েকজন যুক্ত হয়ে গেছো, বাকিরা যুক্ত হয়ে যাও। আমরা কিছুক্ষণের মধ্যে স্টার্ট করছি। আচ্ছা, তো আসলে আমরা বায়োলজি এমনভাবে পড়বো, বায়োলজি আসলে আমাদের অনেকের ধারণা হচ্ছে বায়োলজিটা আসলে মুখস্থর বিষয়। ঠিক আছে, বায়োলজি মানে মুখস্থ করতে হবে। আসলে তুমি যদি আমার ক্লাসটা করো তাহলে তুমি বুঝতে পারবে আসলে বায়োলজি মুখস্থের কোনো বিষয় না, এটা হচ্ছে বুঝে বুঝে পড়ার একটা সাবজেক্ট। ঠিক আছে, তো তুমি যদি বুঝে বুঝে পড়তে পারো, ঠিক আছে, বায়োলজিটা যদি বুঝে বুঝে পড়তে পারো, এটা আসলে মুখস্থের কোনো বিষয় না। এবং তোমার যে একটা প্যারা দেয়, এক্সট্রা একটা প্যারা যে বায়োলজি মুখস্থ করতে হবে, ঠিক আছে, আসলে বায়োলজি মুখস্থ কোনো বিষয় না। তুমি জাস্ট আমার সাথে থাকো, আর আমি কিভাবে পড়াচ্ছি, ঠিক আছে, জাস্ট ফিল করে ভিজুয়ালাইজ করে পড়বা। ঠিক আছে, সবাই যুক্ত হয়ে যাও, আর তোমরা হচ্ছে রেসপন্স করবা। আর বাকি যারা আছো আমি এখনো ওয়েট করতেছি। বাকি যারা আছো তোমরা হচ্ছে যুক্ত হয়ে যাও। আমরা আর আর কিছুক্ষণের মধ্যে কিন্তু স্টার্ট করে দেব, আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট করে দেব। সবাই একটু কে কোথা থেকে দেখছো একটু জানাও, কমেন্টে জানাও যে কে কোথা থেকে দেখছো। শাওন হালাদার, তুমি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বাকি যারা আছো তোমরা একটু কে কোথা থেকে দেখছো একটু ভাইয়াকে জানাও, ভাইকে একটু জানাও যে তোমরা কে কোথা থেকে দেখছো। আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্টার্ট করে দিচ্ছি। ওকে, ওকে, বাকিদের কি অবস্থা, বাকিরা যারা আছো? ওকে, আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করতে পারি। কোষ ও কোষের গঠন। ওকে, দেখো, প্রথমে কোষ নামকরণ। এই যে কোষ বা সেল, এটা আসলে কিভাবে নামকরণ করা হয়েছে। তো একজন বিজ্ঞানী যিনি হচ্ছে রবার্ট হুক, ঠিক আছে, তোমরা এটা 19-এ পড়ে আসছো। তো এই রবার্ট হুক তিনি হচ্ছে তার নিজের আবিষ্কৃত একটা মাইক্রোস্কোপ, এই মাইক্রোস্কোপে তিনি অনেক জিনিস হচ্ছে পরীক্ষা করতেছিল। ঠিক আছে, অনেক জিনিস তিনি মাইক্রোস্কোপে দিয়ে দেখছিল। তো ওই সময় তার কাছে একটা বোতল ছিল এবং বোতলে একটা কাঠের ছিপি ছিল। ঠিক আছে, তো তিনি দেখলো যে আসলে কাঠের ছিপির মধ্যে কি আছে একটু দেখি। তো তিনি কাঠের ছিপিটাকে পাতলা করে, উপর থেকে পাতলা করে একটা অংশ কেটে তিনি ওই মাইক্রোস্কোপে দেখলো। ঠিক আছে, যে আসলে আমাদের যে কাঠের ছিপিটা আছে এটা আসলে কি নিরেট না ফাঁপা একটু দেখি। তখন তিনি দেখতে পেল যে এই কাঠের যে ছিপিটা এটা আসলে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ফাঁকা ঘর রয়েছে, প্রকোষ্ঠ রয়েছে। তখন তিনি এই যে প্রকোষ্ঠগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে এরকম কিছু ক্ষুদ্র 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 তিনি প্রকোষ্ঠ দেখতে পেল। ঠিক আছে, এই দেখো ক্ষুদ্র ক্ষুদ্র অনেক প্রকোষ্ঠ তিনি হচ্ছে দেখতে পেল। এবং তিনি এই যে প্রকোষ্ঠগুলোকে তিনি যে জেলখানায় যে কয়েদিরা থাকে বা কারাগারে যে কয়েদিরা থাকে, তারা কিন্তু দেখবা যে ছোট ছোট খোপের মধ্যে, মানে খুব ফাঁকা ফাঁকা ঘরের মধ্যে তারা হচ্ছে থাকে। তো এটাকে তিনি ওই অনুসারে তিনি সেল নামকরণ করছে। ঠিক আছে, তিনি কি বলছে, সেল। তো এই যে আমাদের রবার্ট হুক ইনি আসলে কি জীবিত কোষ দেখছিল না, কেন, যে বোতলে যে ছিপি ছিল সেটা কি ছিল, সেটা আসলে মৃত একটা গাছের বাকল ছিল। তো বাকল, মৃত গাছের বাকল, গাছের বাকলটা যেহেতু মৃত ছিল, তার মানে কি তিনি জীবিত কোষ দেখবে না ভাইয়া, তিনি হচ্ছে মৃত কোষ দেখছিল। ঠিক আছে, তো এই যে রবার্ট হুক
এই রবার্ট হুক সেল অর্থ কি? সেল অর্থ আমরা একটু আগে জেনে আসছি যে সেল মানে হচ্ছে কুঠুরি। সেল মানে কি ভাইয়া? কুঠুরি বা ফাঁকা জায়গা। কুঠুরি বা ফাঁকা জায়গা হচ্ছে সেল। তো এই রবার্ট হুক যিনি হচ্ছে 1665 সালে তিনি সেল নামকরণ করেন। কত সালে? 1665 সালে। তোমার সালটা এই তো অনেকে যুক্ত হয়ে গেছো, অনেকে যুক্ত হয়ে গেছো। তোমরা সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম এসকে সামাদ। তারপর হচ্ছে হ্যাঁ আমি অনেকেই দেখতে পাচ্ছি। তোমরা একটু কমেন্ট করো, তোমরা একটু ভাইয়া কমেন্ট করে একটু জানাও। হ্যাঁ, কমেন্ট করো তোমরা কে কোথা থেকে দেখছো, তোমরা কে কোথা থেকে দেখছো। তোমরা এর আগে আমার তো ক্লাস পাও নাই, তোমাদের কাছে কেমন লাগতেছে ক্লাসগুলো, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই হচ্ছে কমেন্টে কোশ্চেন জানাবো, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো তোমরাই হচ্ছে একটু জানাও। এই তো অনেকে দেখছি কমেন্ট করতেছো। ওকে, তোমরা যুক্ত থাকো, আমি হচ্ছে কন্টিনিউ করি। হ্যাঁ, আর তোমরা অবশ্যই কমেন্ট করবা, তোমরা অবশ্যই কমেন্ট করবা। এই যে দেখো, আমরা যখন অফলাইনে পড়াই তখন কিন্তু আমাদের সামনে অনেক স্টুডেন্ট থাকে, তাই না? তো ওই স্টুডেন্টের সাথে কথা বলতে পারি। আর তোমাদের সাথে কীভাবে কথা বলবো? তোমাদের জাস্ট কমেন্টগুলোই আমাদের মানে আমরা দেখতে পাই, ঠিক আছে? এবং ওই কমেন্টের মাধ্যমে বুঝতে পারি যে আসলে আমার স্টুডেন্ট আমার সাথে আছে। এখন যদি তোমরা কমেন্ট না করো তাহলে আমি বুঝতে পারবো বলো? তো তোমরা এই জন্য কমেন্ট করবা। সাউন্ড আস্তে আসছে, হচ্ছে একটু জোরে। আচ্ছা ভাই, সাউন্ডটা ঠিক আছে কিনা একটু দেখেন, সাউন্ডটা কি আস্তে আস্তে? আচ্ছা ভাই, আমরা দেখছি। এই যে সামাদ, আমি দেখছি, সমস্যা নেই, সাউন্ড ঠিক আছে কিনা দেখছি। তো বাকি যারা যুক্ত আছো সবাই একটু কমেন্ট করো। এই যে চাঁপাইনবাবগঞ্জ থেকে সামাদ, বাকি যারা যুক্ত আছো সবাই একটু কমেন্ট করো। অনেকে অনেকে দেখতে পাচ্ছি তোমরা যুক্ত আছো, সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করে জানাও। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে 1665 সালে রবার্ট হুক যিনি হচ্ছে সেল নামকরণ করছে। কিভাবে করছে ঘটনা সব আমাদের জানা শেষ। দেখো তারপর যে এই যে তিনি যে সেল নামকরণ করছে এবং এই যে সেল আবিষ্কারের যে একটা যে ছিল সেটা হচ্ছে তিনি এই যে মাইক্রোগ্রাফিয়া নামক বইয়ে প্রকাশ করেন। তার লেখা একটা বই মাইক্রোগ্রাফিয়া নামক একটা বই, এই মাইক্রোগ্রাফিয়া নামক বইতে তিনি হচ্ছে কি করছে ভাইয়া? প্রকাশ করছে। ওকে, তাহলে এই যে মাইক্রোগ্রাফিয়া তুমি কিভাবে মনে রাখবা? যে সেল মানে হচ্ছে ছোট ছোট কুঠুরি। এই যে আমরা দেখতে পাচ্ছি না, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কুঠুরি দেখতে পাচ্ছি, তাই না? দেখো এই যে যখন মাইক্রোস্কোপের মধ্যে দিচ্ছে তখন এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কুঠুরি দেখতে পাচ্ছি, ক্ষুদ্র ক্ষুদ্র কুঠুরি। দেখো মাইক্রো 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 মানে কি ভাইয়া? মাইক্রো মানে হচ্ছে কুঠুরি, ছোট কুঠুরি। তখন যখন তুমি মাইক্রোগ্রাফিয়া দেখবা তখন তোমার মনে হবে ও আচ্ছা সেলের কথা বলা হয়েছে, তার মানে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে সেল নামকরণ করছে আমাদের রবার্ট হুক। তিনি হচ্ছে মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থে হচ্ছে তা লিপিবদ্ধ করছে। ওকে, তাহলে আমরা রবার্ট হুক কিভাবে সেল আবিষ্কার করছে এগুলো সব কিছু জানলাম। তোমরা বাকিরা একটু কমেন্ট করো, বাকিরা কে কোথা থেকে যুক্ত হয়েছো, সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা বাকিরাও একটু কমেন্ট করো। তোমরা অনেকে যুক্ত আছো, অনেকে যুক্ত আছো, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা দেখতে পেলাম তাহলে আমাদের সেল নিয়ে কথাবার্তা শেষ। এবার লিউয়েন হুক। লিউয়েন হুক, দেখো দুইজনের নামের শেষে হুক আছে। তো লিউয়েন হুক কি করছে? সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। তাহলে মৃত কোষ আমরা দেখলাম যে বোতলের যে ছিপি, কাঠের ছিপি, এই কাঠের ছিপি, কাঠ যেহেতু মৃত, কাঠটা কি মৃত না? অবশ্যই মৃত। যেহেতু কাঠ মৃত তার মানে আমাদের রবার্ট হুক যিনি ছিলেন তিনি হচ্ছে মৃত কোষ পর্যবেক্ষণ করছে ভাইয়া, মৃত কোষ। আর এই যে লিওয়েন হুক তিনি হচ্ছে সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। তাহলে লিওয়েন হুক কি করছে? লিওয়েন হুক হচ্ছে সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন, সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। আচ্ছা, আমার আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা যারা যুক্ত আছো, তোমরা যারা লাইভে, আমি বেশ কয়েকজন দেখতে পাচ্ছি, অনেকে যুক্ত আছো, তোমরা সবাই একটু ভিডিওটাতে রিয়েক্ট দিয়ে দেবে ভাইয়া। সবাই একটু ভিডিওটাতে রিয়েক্ট দিয়ে দাও, আমি দেখতে চাই যে সবাই ভিডিওটাতে রিয়েক্ট দিয়ে দাও। এতে করে দেখা যাবে যে তোমার যে ফ্রেন্ডরা আছে সবার কাছে ভিডিওটা পৌঁছে যাবে। হ্যাঁ, তোমাদের যাদের যেই রিয়েক্ট মন চায় তোমরা সবাই হচ্ছে রিয়েক্ট দিয়ে দাও। আর আমি তো জানি তোমরা সবাই ভাইয়াকে ভালোবাসো, তার মানে সবাই লাভ রিয়েক্ট দেবে, ঠিক আছে? ওকে, সবাই একটু রিয়েক্ট দিয়ে দাও, আমি দেখতে চাই, সবাই রিয়েক্ট দিয়ে দাও। হ্যাঁ, আমি হচ্ছে তোমাদের ক্লাস কষ্ট করে নিচ্ছি, ঠিক আছে? তোমরা একটু রিয়েক্ট দিতে পারবে না? হ্যাঁ, এটা তো করাই যায়। ওকে ওকে, সবাই রিয়েক্ট দিয়ে দাও, আমি দেখতে পাচ্ছি। ওকে, দেখো তাহলে আমরা দেখলাম যে লিওয়েন হুক সর্বপ্রথম কি করছে ভাইয়া? জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। তাহলে আমরা একটু সামারি করে নিই। আমরা দেখলাম যে আমাদের রবার্ট হুক যিনি হচ্ছে পরীক্ষাগারে মানে
পরীক্ষাগারে তিনি কি করছে মানে সব কিছু নিয়ে মানে বিভিন্ন জিনিসপত্র নিয়ে তিনি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তার তৈরি একটা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি পর্যবেক্ষণ করছিল। ওই সময় কাঠের ছিপির পাতলা একটা অংশ কেটে তিনি কি করছে ওই মাইক্রোস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করছিল। ওই সময় তিনি দেখতে পেল যে ছোট ছোট কুঠির ন্যায় অনেক ফাঁকা স্থান দেখা যায়। তিনি জেলখানায় যে কয়েদিরা যে জেলে থাকে ওই জেলের সাথে তিনি তুলনা করে এই যে আমাদের ফাঁকা স্থান সেগুলোকে সেল বা কোষ নামকরণ করছে। এবং তিনি যেহেতু বোতলের ছিপি বা কাঠের ছিপিটা যেহেতু মৃত ছিল, তার মানে তিনি হচ্ছে মৃত কোষ। আমি একটু লাইভটা আবার দেখছি, লাইভটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক আছে না? তোমরা অবশ্যই যুক্ত থাকো, আমি আরেকবার একটু দেখছি। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা একটু বলো আমাকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, সবার এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও, ভাইয়াকে একটু জানাও যে এতটুকু ক্লিয়ার কিনা। আমরা যা পড়বো ওটুকু যেন তোমার ক্লাসই একেবারে মুখস্থ হয়ে যায় এবং তোমার বাসায় যেন জাস্ট একটু দেখলেই হয়ে যায়, ঠিক আছে? আমি ওইভাবেই ক্লাসগুলো নিচ্ছি, ঠিক আছে? তুমি যেহেতু ভাইয়ের ক্লাস করছো, তার মানে তুমি জাস্ট ভাইয়ের সাথে থাকো, তুমি ক্লাসেই দেখবা তোমার 90% পড়া হয়ে যাচ্ছে, ক্লাসেই দেখবা তোমার 90% পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্লাসই 90% পড়া যেন হয়ে যায়, আমি ওই হিসাব করে কিন্তু ক্লাসগুলো নিচ্ছি, বুঝতে পারছো? ওকে ওকে, আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখার জন্য, বুঝছো? তুমি অনেকে যুক্ত আছো। তামান্না আক্তার, তুমি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, বাকিরা অবশ্যই। রবিউল ইসলামকে অনেকদিন পরে দেখেছি। জি ভাই, ওকে ওকে ওকে, ঠিক আছে, তোমরা কমেন্ট করতে থাকো, হ্যাঁ তোমরা কমেন্ট সাউন্ড ঠিক আছে, ওকে ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে রবার্ট হুক, তারপর তিনি হচ্ছে সেল নামকরণ করছে, তারপর মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থ হচ্ছে তিনি প্রকাশ করেন। ওকে, লিওয়েন হুক তিনি সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। এটা ভেরি ইম্পর্টেন্ট যে জীবিত কোষ সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন কে, ঠিক আছে? তো পোলাপান কি করে, আরে কোষ পর্যবেক্ষণ করেন, তার মানে কি রবার্ট হুক না, জীবিত কথাটা আছে কিনা দেখতে হবে, ঠিক আছে? জীবিত কথাটা আছে কিনা দেখতে হবে, তাহলে আমাদের কি হবে, লিওয়েন হুক। আচ্ছা দেখো পরবর্তীতে কোষবিজ্ঞানী যে রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয়, দেখো রবার্ট হুক, ঠিক আছে, তিনি এই যে মাইক্রোগ্রাফিয়া নামক একটা গ্রন্থ দেখতে পাচ্ছি, তার তৈরি একটা মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছি, এই মাইক্রোস্কোপের সাহায্যে কিন্তু তিনি সেল নামকরণটা করছিল। এই যে আমাদের রবার্ট হুক, দেখতে খুব জোস লাগতেছে, ঠিক আছে? ওকে ওকে, তাহলে এই যে রবার্ট হুককে কি বলা হয় ভাইয়া, রবার্ট হুককে বলা হয় কোষবিদ্যার জনক। কোষবিদ্যার জনক বলা হয় কারণ কি, রবার্ট হুকই তো সর্বপ্রথম কোষ পর্যবেক্ষণ করছে, তাহলে আমরা রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলতেই পারি, ঠিক আছে? তাহলে আমাদের রবার্ট হুককে আমরা কি বলবো, কোষবিদ্যার জনক, আধুনিক কোষবিদ্যার জনক। দেখো আধুনিক কোষবিদ্যার জনক যদি বলা হয়, আধুনিক কোষবিদ্যার জনককে, তাহলে আধুনিক বিদ্যার জনক দেবো আমরা কার্ল ফি সোয়ানসন। তাহলে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে কোষবিদ্যার জনক, যদি শুধুমাত্র কোষবিদ্যার জনক থাকে তখন সেটা আমরা কি দেব, রবার্ট হুককে দেবো, ঠিক আছে? রবার্ট হুক হচ্ছে কোষবিদ্যার জনক, কিন্তু আধুনিক বর্তমান, ঠিক আছে, এই আধুনিক কোষবিদ্যার জনক যদি বলে তাহলে আমরা দেবো কার্ল ফি সোয়ানসন। ওকে ওকে, আমার প্রশ্ন, সর্বপ্রথম কোষ বা সেল পর্যবেক্ষণ করেন কে? তোমরা অনেকে যুক্ত আছো, আমি সবার কমেন্ট দেখতে চাই। তোমরা বলো যে সর্বপ্রথম কোষ বা সেল নামকরণ করেন বা পর্যবেক্ষণ করেন কে, আমি একটু দেখতে চাই। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস মনে রাখবো, রবার্ট হুককে বলা হয় কোষবিদ্যার জনক, আধুনিক যদি বলে তাহলে আমরা কি দেব, আধুনিক হচ্ছে কার্ল ফি সোয়ানসনকে আধুনিক কোষবিদ্যার জনক বলা হয়। ওকে, দেখো ডি রবার্টিস এর মতে কোষ হলো জীবের মৌলিক ও গাঠনিক ও কার্যগত একক। তাহলে মৌলিক, গাঠনিক ও কার্যগত একক, এটা হচ্ছে তোমার বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন এবং হচ্ছে মেডিকেল অ্যাডমিশনে আসতে দেখা যায়, ঠিক আছে? ভার্সিটি অ্যাডমিশন এবং মেডিকেল অ্যাডমিশনে আসতে দেখা যায় এবং বোর্ড কোশ্চেনে দেখা যায়, তোমাকে দিয়ে দিবে যে
কোষ হলো জীবের মৌলিক গাঠনিক ও কার্যগত একক। এই কথাটি কে বলছে বা এই উক্তিটি কার? ঠিক আছে, এরকম টাইপের আসে আর কি। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, ডি রবার্টিস, যার মধ্যে কোষ হচ্ছে জীবের মৌলিক গাঠনিক ও কার্যগত একক। তো আমরা এর আগেও জেনে আসছি যে কোষের সংজ্ঞা থেকেও আমরা জানি যে জীবের মৌলিক গাঠনিক ও কার্যগত একক হচ্ছে কোষ। জীবের মৌলিক গাঠনিক ও কার্যগত একক হচ্ছে কোষ। তাহলে এই যে বিজ্ঞানীর নাম, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এবং উনি কি বলছে যে কোষ হচ্ছে জীবের গাঠনিক ও কার্যগত একক। ওকে, আমি অ্যান্সার পাচ্ছি না, তোমরা সবাই একটু অ্যান্সার করো। আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে আধুনিক কোষবিদ্যার জনক কে? আধুনিক কোষবিদ্যার জনক কে? সবার কমেন্ট দেখতে চাই, আমি সবার কমেন্ট দেখতে চাই। ওকে, সবার কমেন্ট দেখতে চাই যে আধুনিক কোষবিদ্যার জনক কে? আমাকে বলতে হবে আধুনিক কোষবিদ্যার জনক কে। ওকে, তাহলে আমাদের ডি রবার্টিস কি বলছে এটা মনে রাখবা, যে কোষ হচ্ছে জীবের মৌলিক গাঠনিক ও কার্যগত একক। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো, গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে রাখছি ভাই, যে উট পাখির ডিম এটা হচ্ছে সবচেয়ে বড় কোষ। দেখো, বিশাল বড় একটা কোষ, বিশাল বড় একটা ডিম, তাই না? এই যে আমাদের আমাদের মুরগির ডিম বা হাঁসের ডিম যাই বলে, এই যে ডিমগুলো, এগুলো কিন্তু একটা কোষ। আমাদের মানব দেহ বা উদ্ভিদ দেহ বা জীব দেহ, এগুলো কিন্তু অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত, ঠিক আছে। বা বিশেষ করে যেগুলো বড় বা উন্নত শ্রেণীর জীব, সেগুলোর কথাই আমি অবশ্যই সেগুলোর কথা বলছি। তো এগুলো কিন্তু অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। কিন্তু আমরা যদি এই যে ডিমের কথা বলি, এটা কিন্তু একটা কোষ, ঠিক আছে। এটা হচ্ছে একটা কোষের সমন্বয়ে গঠিত। তাহলে এই যে উট পাখির ডিম তুমি দেখতে পাচ্ছ, উট পাখির ডিম এটা কিন্তু একটা কোষ, এবং এটা সবচেয়ে বড় কোষ, ঠিক আছে। একটা সিঙ্গেল সবচেয়ে বড় কোষ। কার্ল ফিশ ওয়ানসন, রবিউল ইসলাম, হ্যাঁ সুন্দর। সবার অ্যান্সার দেখতে চাই। তোমরা সবাই যারা যুক্ত আছো কাইন্ডলি সবাই একটু অ্যান্সার করো। কার্ল ফিশ ওয়ানসন, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি সবাই হচ্ছে কমেন্ট করতেছো। ওকে, তোমরা হচ্ছে এভাবে, আমি অবশ্যই যেই কোশ্চেনগুলো করি তোমাদের, ওগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, যেগুলো তোমার আসার মতো, হ্যাঁ ওগুলোই করি। আর তোমরা যারা এই যে কমেন্টে তোমরা যারা মানে অ্যান্সার করছো, এগুলো কিন্তু খুবই ভালো। কারণ তুমি যখন পরীক্ষার হলে যাবা, তোমার অনেক পড়া, এই যে ভাইয়ের সাথে ক্লাসে যেই আমি একটা প্রশ্ন করছি, তুমি হচ্ছে উত্তর দিচ্ছ, এটাই দেখবা মাথায় থাকতেছে, ঠিক আছে। এবং তুমি যখন বইটা রিডিং পড়বা, তুমি আমার ক্লাস করার পরে কিন্তু বই আর পড়া লাগবে না, ওরকমভাবে জাস্ট রিডিং করে যাবা, দেখবা যে ভাইয়া যেগুলো পড়াইছে ওগুলোই বইতে, ঠিক আছে, ওগুলোই বইতে। ওকে, সবাই কমেন্ট করবা, হ্যাঁ সবাই কমেন্ট করবা, আমি মাঝে মাঝে ধরবো, তোমরা সবাই কমেন্ট করবা। তাহলে উট পাখির ডিমটা আমরা দেখতে পাচ্ছি যে উট পাখির ডিম এটা হচ্ছে সবচেয়ে বড় কোষ, এবং এটা যে দৈর্ঘ্যপ্রস্থটা হচ্ছে 17 × 12 সেন্টিমিটার, 17 × 12 সেন্টিমিটার। ওকে, তাহলে উট পাখির ডিম এটা হচ্ছে সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। ওকে, তারপর দেখো যে সবচেয়ে ছোট কোষ হলো কি? মাইক্রোপ্লাজমা। এটা হচ্ছে সবচেয়ে ছোট। এই দুটো কিন্তু আসে, বুঝছো? এটার মধ্যে এই সবচেয়ে ছোট কোষ কোনটা, এটা কিন্তু আসে। সবচেয়ে ছোট কোষ কোনটা, এটা কিন্তু আসে মাইক্রোপ্লাজমা পিপিএলও, ঠিক আছে, মাইক্রোপ্লাজমা পিপিএলও। ফ্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, এটা ঠিক আছে, ফ্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তো এই মাইক্রোপ্লাজমা হচ্ছে সবচেয়ে ছোট কোষ, আমাকে বলতে হবে সবচেয়ে বড় কোষ কোনটা, ওকে। আর মানুষের মোটর নিউরন এটা হচ্ছে প্রায় 1.37 মিটার লম্বা, এবং মানব দেহের সবচেয়ে লম্বা কোষ, ঠিক আছে। মানব দেহের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে আমাদের মানুষের মোটর নিউরন। এরও কিন্তু তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো, বোর্ড কোশ্চেন বলো, তারপর মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, ওই জায়গায় কিন্তু এটা আসে, ঠিক আছে, যে সবচেয়ে মানব দেহের সবচেয়ে বড় কোষ কোনটা বা লম্বা কোষ কোনটা, মানব দেহের সবচেয়ে দীর্ঘ কোষ বা লম্বা কোষ কোনটা, এটা হচ্ছে আমাদের মানুষের মোটর নিউরন। এটা হচ্ছে সবচেয়ে লম্বা কোষ, এবং এটার দৈর্ঘ্যটা হচ্ছে কত ভাইয়া? এটা হচ্ছে 1.37 মিটার লম্বা, 1.37 মিটার লম্বা। ওকে, আমাকে বলতে হবে যে সবচেয়ে ছোট কোষ কোনটা, এই যে রবিউল ইসলাম তুমি অ্যান্সার দিয়েছো উট পাখি ডিম, তারপর হচ্ছে হ্যাঁ রবিউল ইসলাম অ্যান্সার দিয়েছো। সবাই একটু অ্যান্সার করবা, সবাই আমি কোশ্চেনগুলো ধরছি, তোমরা একটু সবাই কি করবা, সবাই হচ্ছে অ্যান্সার দিবা। যে অনিক রয়, তুমি যুক্ত হয়েছো, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। কার্ল ফিশ ওয়ানসন, আচ্ছা
নিউরন, এই যে সাকিব অ্যান্সার করছেন যে মোটর নিউরন হচ্ছে সবচেয়ে লম্বা কোষ। ওকে, মোটর নিউরন সবচেয়ে লম্বা কোষ এবং এটার দৈর্ঘ্যটা মনে রাখবা 1.37 মিটার, 1.37 মিটার। ওকে, আমরা এই স্লাইডটা একটু একটু রিভিউ করি। হ্যাঁ, এই স্লাইডটা একটু রিভিউ করি। দেখো যে ওট পাখির ডিম, এটা হচ্ছে কি ভাইয়া, এটা সবচেয়ে বড় কোষ, এটা সবচেয়ে বড় কোষ, জাস্ট একটু দেখে রাখলে 17x12 সেন্টিমিটার। আর সবচেয়ে ছোট কোষ, এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সবচেয়ে ছোট কোষ কোনটা? সবচেয়ে ছোট কোষ হচ্ছে আমাদের মাইকোপ্লাজমা পিপিএলও, মাইকোপ্লাজমা পিপিএলও বা প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। দেখো, আর সবচেয়ে বেশি মানে এই স্লাইডে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমি বলি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি বলি, তাহলে সেটা হচ্ছে কি মানুষের মোটর নিউরন। এটা হচ্ছে সবচেয়ে লম্বা কোষ, মানব দেহের সবচেয়ে লম্বা কোষ এবং এটার দৈর্ঘ্যটা হচ্ছে 1.37 মিটার, 1.37 মিটার। মাইকোপ্লাজমা। রবিউল ইসলাম, সামাদ, তুমি অ্যান্সার দিয়েছো, সুন্দর। এই তো এই তো তোমাদের পড়া হয়ে যাচ্ছে। ওকে, আমরা তাহলে এই যে এটা হচ্ছে একটা উট পাখির ডিম, আমরা দেখতে পাচ্ছি অনেক বড়। আর সবচেয়ে লম্বা কোষ হচ্ছে আমাদের মোটর নিউরন। এই যে মোটর নিউরনের একটা ছবি দিয়ে রাখছি ভাইয়া, দেখো এটা হচ্ছে আমাদের মোটর নিউরন। এটা দেখো কত লম্বা, অনেক লম্বা, তাই না? এবং আমি যদি একটু ভিজুয়ালাইজ করাই তোমাদের, এই যে আমাদের মাথার সুষমাকাণ্ড আছে না, এটা থেকে শুরু করে একেবারে আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মানুষের মোটর নিউরন। তাহলে বুঝতেই পারতেছো যে এটা অনেক লম্বা। ওকে, নেক্সটে যাই, যে কোষ বিদ্যা বা সাইটোলজি। আমরা জানি কোষ মানে হচ্ছে সেল, সেল থেকে সাইটোলজি মানে হচ্ছে কোষ বিদ্যা, কোষ বিদ্যা বা সাইটোলজি। তো জীববিজ্ঞানের যে শাখায়, জীববিজ্ঞানের যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ কোষের প্রকার, কোষ কত প্রকার। আমরা দেখেছি যে কোষ হচ্ছে তোমার নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, শারীরিক যে কার্যাবিধির উপর ভিত্তি করে কোষ হচ্ছে দুই ধরনের, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ দুই ধরনের। তো এই যে কোষের প্রকার, কত প্রকার, অঙ্গাণুর গঠন, কোষের ভিতরে যে অঙ্গাণু আছে, ও রাসায়নিক গঠন, কোষের যে রাসায়নিক, আমরা দেখছি যে কোষের যে কি বলে ঝিল্লি থাকে, সেটা হচ্ছে ফসফোলিপিড দিয়ে তৈরি। এরকম কোষের ভিতরে অনেক রাসায়নিক উপাদান রয়েছে, তাই না? তারপর কোষের বিভাজন, কোষ বিভাজন আমরা দেখছি যে কোষ বিভাজন মোটামুটি তিন ধরনের, অ্যামাইটোসিস, মাইটোসিস আর একটা কি মায়োসিস, ঠিক আছে। তো এই যে কোষের বিভাজন, আবার কোষের বিকাশ, জৈবিক কার্যাবলী, বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলা হয়, তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলে। তার এই কোষবিদ্যায় কি করা হবে? কোষ নিয়ে তো আলোচনা করা হবে, তাই না? কোষবিদ্যা যেখানে, সেখানে কোষের যে কি বলা হয়, কোষ নিয়ে, কোষের প্রকার, অঙ্গাণুর গঠন, রাসায়নিক গঠন, কোষের বিভাজন, বিকাশ, জৈবিক কার্যাবলী, বৃদ্ধি, এগুলো নিয়ে আসলে আলোচনা করা হবে। তাহলে এগুলা নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, তাকে আমরা কি বলতে পারি? সাইটোলজি বা কোষবিদ্যা, সাইটোলজি বা কোষবিদ্যা। তাহলে আমি আরেকবার বলছি যে জীববিজ্ঞানের যে শাখায় কোষের প্রকার, অঙ্গাণুর গঠন ও রাসায়নিক গঠন, কোষের বিভাজন, বিকাশ, জৈবিক কার্যাবলী, বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে আমরা বলবো কোষবিদ্যা বা সাইটোলজি, কোষবিদ্যা বা সাইটোলজি, সাইটোলজি। ওকে, এটা কোন নাম্বার আসতে পারে, তো তোমরা হচ্ছে একটু সংজ্ঞাটা দেখে রাখবা। এবার কোষতত্ত্ব, কোষতত্ত্ব। তো জার্মান উদ্ভিদ বিজ্ঞানী স্লাইডেন এবং হচ্ছে এম জ্যাকব স্লাইডেন ও প্রাণী বিজ্ঞানী থিওডর সোয়ান, এই থিওডর সোয়ান মিলে কোষতত্ত্ব দিয়েছেন। দেখো, একজন হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানী আর একজন হচ্ছে কি প্রাণী বিজ্ঞানী। এই উদ্ভিদ বিজ্ঞানী, প্রাণী বিজ্ঞানী দুইজন মিলে হচ্ছে কি দিছে, এই কোষতত্ত্বটা দিছে, ঠিক আছে। কোষতত্ত্ব দিয়েছে একজন হচ্ছে আমাদের জ্যাকব স্লাইডেন, আরেকজন হচ্ছে সোয়ান, থিওডর সোয়ান। এই থিওডর সোয়ান হচ্ছে প্রাণী বিজ্ঞানী, আর হচ্ছে কে কোন বিজ্ঞানী এটা আমাদের দরকার নেই, কিন্তু কে কোষতত্ত্ব কারা দিয়েছিল, কোন দুইজন দিয়েছিল, ওইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। কোষতত্ত্ব কে কে দিয়েছে এটা মাথায় রাখতে হবে। তাহলে জ্যাকব স্লাইডেন, আরেকটা হচ্ছে কি থিওডর সোয়ান, জ্যাকব স্লাইডেন, থিওডর সোয়ান, ঠিক আছে। আমি যে পড়াচ্ছি তোমরা হচ্ছে মুখে মুখে বলতে পারো, ঠিক আছে, ওর মধ্যে আস্তে আস্তে মুখে মুখে বলতে পারো, তাহলে কিন্তু তোমাদেরও পড়া হয়ে যাবে। তাহলে জ্যাকব স্লাইডেন এবং থিওডর সোয়ান হচ্ছে কি করছে হ্যাঁ, তারা হচ্ছে কোষতত্ত্ব প্রদান করছে, কোষতত্ত্ব প্রদান করেন। ওকে, ওকে, দেখো, ওকে, দেখো, কোষ তত্ত্ব অনুযায়ী, এই যে কোষ তত্ত্ব দিছে, এই কোষ তত্ত্ব অনুযায়ী কোষের আসলে, কোষগুলো আসলে জীবনের মানে কোষগুলো কিরকম, এই যে কোষ তত্ত্ব দিয়েছে, কোষ তত্ত্বটা আসলে কি, কোষের যে তত্ত্বটা দিয়েছে এটা আসলে কি, এটা হচ্ছে এই জায়গায় আলোচনা করছে। দেখো, কোষ হলো জীবন সত্তার গাঠনিক একক,
শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক। তাহলে কোষ হচ্ছে জীবসত্তার শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক। আমরা একটু আগে দেখে আসলাম বা আমরা যে এসএসসি লেভেলেও পড়ে আসছি যে কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক সত্তা, শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক। দেখো আমাদের যে জীবদেহ গঠিত, আমরা এর আগেও বলেছিলাম যে তুমি যখন একটা বিল্ডিং দেখবা, এই বিল্ডিংয়ের যেমন ছোট ছোট ইট দিয়ে পুরো একটা বিল্ডিং গঠিত হয়, ঠিক আছে, ছোট ছোট ইট দিয়ে একটা বিল্ডিং, ঠিক আমাদের মানব দেহ বলো বা যে কোনো জীবদেহ বলো, উদ্ভিদ দেহ বলো, এগুলো কিন্তু এই ছোট ছোট কোষের মাধ্যমে কিন্তু আমাদের একটা বডি সৃষ্টি হয়, ঠিক আছে। কোষের মাধ্যমে টিস্যুর মাধ্যমে অঙ্গের মাধ্যমে অঙ্গ থেকে তন্ত্র, এভাবে কিন্তু একটা বডি তৈরি হয়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি না, আমরা বলতে পারি যে কোষ হচ্ছে গাঠনিক একক শারীরবৃত্তীয় সাংগঠনিক একক। এটা কি অনুযায়ী? কোষ তত্ত্ব অনুযায়ী। তাহলে কোষ তত্ত্ব অনুযায়ী কোষ হলো জীবন সত্তার গাঠনিক একক, শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক, শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক। আচ্ছা, তোমরা যারা যুক্ত আছো, তোমরা একটু ভিডিওটাকে রিয়েক্ট দিয়েছো? বলো তো, সবাইকে একটু ভিডিওটাতে রিয়েক্ট দিয়েছো? ভাইয়াকে ভালোবেসে তোমরা সবাই ভিডিওটাতে রিয়েক্ট দিয়ে দাও, সবাই ভিডিওটাতে রিয়েক্ট দিয়ে দাও। ওকে, আমি দেখতে চাই সবাই রিয়েক্ট দিয়ে দাও। ওকে, তখন দেখো যে কোষ হলো জীবন সত্তার গাঠনিক একক দেখেছি। কোষ হলো জীবনের মৌলিক একক। কোষ হচ্ছে জীবনের মৌলিক একক। 3 নম্বর আছে যে সব জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্ব সৃষ্ট কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়। দেখো এই যে 3 নম্বর পয়েন্টটা কি বলছে, যে সব জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। হ্যাঁ, আমরা দেখছি যে কিছু কোষ আছে এক কোষী, আবার কিছু আছে মানে একাধিক কোষী, ঠিক আছে। আমাদের যেমন উন্নত শ্রেণীর যে প্রাণীগুলো আছে তারা কিন্তু একাধিক কোষ, তাদের কিন্তু একাধিক কোষ রয়েছে, ঠিক আছে, এবং এক কোষী কিছু প্রাণী রয়েছে, এক কোষী কিন্তু কিছু প্রাণী রয়েছে। তো এই একটা কোষ বা একাধিক কোষ নিয়ে কিন্তু আসলে প্রাণী দেহ গঠিত হয়, ঠিক আছে, প্রাণী দেহ গঠিত হয় একাধিক কোষ দ্বারা গঠিত সব জীবী, ঠিক আছে, জীবী যে এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্ব সৃষ্ট কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়। আচ্ছা, কোষ কি মানে এমনিতেই সৃষ্টি হয়ে যাবে? না, এমনিতে কিন্তু কোষ সৃষ্টি হবে না, এমনিতেই কোষ সৃষ্টি হবে না। একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি হয়। একটা মানে পূর্বে একটা কোষ সৃষ্টি হয়েছিল, ঠিক ওই কোষটা আবার বিভাজিত হয়ে মাইটোসিস বলতে পারো বা মেয়োসিস বলতে পারো। তো এই একটা কোষ থেকে আবার আরেকটা কোষ সৃষ্টি হয়, আবার ওই যে কোষগুলো সৃষ্টি হয়েছিল ওখান থেকে আবার আরেকটা কোষ সৃষ্টি হয়, ঠিক আছে। এভাবেই আসলে উদ্ভিদ দেহের বৃদ্ধি ঘটে, এভাবেই আসলে কি হয় ভাই, এভাবেই হচ্ছে আসলে কোষের বৃদ্ধি ঘটে, এভাবে আসলে কোষের বৃদ্ধি ঘটে। দেখো তাহলে সব জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। পূর্বসৃষ্ট কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়। পূর্বসৃষ্ট কোষ থেকে কি হয় ভাই? নতুন কোষের সৃষ্টি হয়, আমরা দেখলাম। তারপর আমরা নেক্সটে যাই। দেখো কোষের প্রকারভেদ, আমরা কোষের প্রকারভেদে চলে আসছি। তো নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আহ আহ, কি বলছে, নিউক্লিয়াসের গঠন ও উপর, আচ্ছা, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ নিউক্লিয়াসটা কি সুগঠিত নাকি সুগঠিত না, এইটার উপর ভিত্তি করে কিন্তু আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি। এটার উপর ভিত্তি করে আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি। দেখো প্রথমটা হচ্ছে আমাদের আদি কেন্দ্রিক কোষ বা আদি কোষ, বা এটাকে প্রোক্যারিওটিক সেল বলতে পারি। দেখো আদি কেন্দ্রিক, আদি মানে কি? পুরনো, তাই না? পুরনো, পুরনো বা প্রাচীন বলতে পারি, ঠিক আছে। এই প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদি, পুরনো, প্রাচীন, ঠিক আছে, এরকম বুঝে। আর প্রকৃত কোষ, প্রকৃত কেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল। ইউ মানে হচ্ছে প্রকৃত, আর ক্যারিওটিক মানে হচ্ছে কি? ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াসকে বোঝাচ্ছে বা কেন্দ্রিক বোঝাচ্ছে। ওকে, তাহলে আমরা দেখলাম যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমরা কোষকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আদি কোষ বা আদি কেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল, আরেকটা হচ্ছে প্রকৃত কোষ বা প্রকৃত কেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল। আর এই যে আদি কোষ যেটা রয়েছে এটাকে প্রাক কেন্দ্রিক কোষও বলা হয়, তাহলে আমরা সবাই বলো তো যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে কয় ভাগে ভাগ করা হয়েছে? নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে কয় ভাগে ভাগ করেছে? সবাই একটু বলো। দেখো আমরা আদি কোষের ছবিটা যদি একটু দেখি, এটা হচ্ছে আমাদের আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল।
এটা হচ্ছে আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল। খুব সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছ। তো এইটা মূলত একটা ব্যাকটেরিয়া কোষ, আর ব্যাকটেরিয়া মূলত আদিকোষী হয়। তো এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই জায়গায় যেই নিউক্লিয়াসের যে বস্তুগুলো রয়েছে, মানে নিউক্লিয়াসের ভিতরে যেই আমাদের কি বলে ক্রোমোজোম বলো, এই ক্রোমোজোমগুলো দেখো ছড়ানো ছিটানো আছে না, ছড়ানো ছিটানো আছে। কোনো কি আবরণ দিয়ে, নিউক্লিয়ার আবরণ দিয়ে বা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত আছে? না। দেখো এই জায়গায় এগুলো কিন্তু একেবারে ছড়ানো ছিটানো রয়েছে আদি কোষের বেলায়। ওকে, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম। আরেকটা জিনিস দেখো, এই যে এই জায়গায় একটা ডিএনএ, বৃত্তাকার ডিএনএ দেখা যাচ্ছে, ছোট একটা বৃত্তাকার ডিএনএ দেখা যাচ্ছে, তাই না? তো মনে রাখবা যে আদি কোষের বেলা বা ব্যাকটেরিয়া কোষে এই যে নিউক্লিয়াসের যে ডিএনএ আছে, এটার ভিতরে ক্রোমোজোম ডিএনএ, এই ডিএনএ ছাড়াও ছোট ক্ষুদ্র বৃত্তাকার ডিএনএ থাকে, এটাকে আমরা বলবো প্লাজমিড। বৃত্তাকার ডিএনএ কে প্লাজমিড। তোমরা যখন শেষের যে অধ্যায়টা আছে ওই অধ্যায়টা পড়বা, অধ্যায়টার নামটা আমি ভুলে গেছি যদিও, ওই অধ্যায়ে দেখবা যে আমরা প্লাজমিড দিয়ে অনেক কাজ করতেছি জীব প্রযুক্তির সাহায্যে। তো এটা হচ্ছে এই প্লাজমিড, এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং ওই সাবজেক্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্লাজমিড। আর দেখবা রাইবোজোম রয়েছে, ঠিক আছে, কোষাঙ্গাণু হিসাবে রাইবোজোম রয়েছে। আর আমরা জানি যে এই যে কোষের যে আমাদের রয়েছে, কোষ ঝিল্লি রয়েছে, এই কোষ ঝিল্লির পরে আমাদের কোষ ঝিল্লি সহ আমাদের যে কোষ প্রাচীর, দেখো প্রাণী কোষে তো কোষ প্রাচীর নাই, প্রাণী কোষে আছে কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লি সহ পুরো কোষটাকে বলা হয় প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজমের ভিতরে যে অর্ধস্বচ্ছ যেই অংশটা থাকে, অর্ধস্বচ্ছ, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় জেলির মতো অর্ধস্বচ্ছ যে অংশ, এটাকে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে ভিতরে যে অংশটা রয়েছে এটা পুরোটা হচ্ছে কি, হ্যাঁ, সাইটোপ্লাজম। এটা হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের অঙ্গাণু হিসাবে, মানে সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, রাইবোজোম দেখতে পাচ্ছি। আমাদের কোষ ঝিল্লি, কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদ কোষে থাকে না, তবে ব্যাকটেরিয়ার যে আমাদের সায়ানোব্যাকটেরিয়া আছে ওটাতে কোষ প্রাচীর থাকতে পারে। এই যে ক্যাপসুল রয়েছে, নিউক্লিয়েট দেখো নিউক্লিয়েট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই নিউক্লিয়েট জিনিসটা হচ্ছে কি, যে আদি কোষের যে জায়গায় ডিএনএ অবস্থান করে, ঠিক আছে, আদি কোষে এই যে দুই ভাগে ভাগ করেছে, হ্যাঁ তোমরা অনেক অ্যান্সার দিয়েছো, আদি কোষ প্রকৃতি কোষ। হ্যাঁ দেখো, আদি কোষের যে স্থানে ডিএনএ অবস্থান করে সেটাকে নিউক্লিয়েট বলা হয়। সেটাকে কি বলে, নিউক্লিয়েট বলা হয়। আদি কোষের যে স্থানে ডিএনএ থাকে সেটাকে আমরা বলবো নিউক্লিয়েট। ওকে, আমরা দেখলাম। এবার আদি কোষ সম্বন্ধে একটু পড়াশোনা করি। আমরা ছবি দেখলাম, আদি কোষ নিয়ে এবার একটু কি করি, হ্যাঁ এবার একটু আমরা স্টাডি করি, আদি কোষ নিয়ে স্টাডি করি। আমাকে বলতে হবে যে আদি কোষে সাইটোপ্লাজমের অঙ্গাণু হিসেবে কি থাকে, আদি কোষে সাইটোপ্লাজমের অঙ্গাণু হিসেবে কি থাকে? সবার অ্যান্সার দেখতে চাই। দেখো, আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল সুগঠিত বা আবরণী বেষ্টিত কোনো নিউক্লিয়াস, এমনকি আবরণী বেষ্টিত অন্য কোনো অঙ্গাণু থাকে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যে সুগঠিত বা আবরণী বেষ্টিত কোনো নিউক্লিয়াস থাকবে না এবং আবরণী বেষ্টিত কোনো অঙ্গাণু থাকবে না। আমরা জানি একটা কোষের মধ্যে অনেক কিছু থাকে, তাই না? একটা কোষের মধ্যে থাকে মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, প্লাস্টিড উদ্ভিদ কোষের বেলায়, সেন্ট্রোজোম, এরকম অনেক সাইটোপ্লাজম উপাদান থাকে, ঠিক আছে, এবং নিউক্লিয়াস থাকে। কিন্তু আমরা একটু আগে যে ছবিতে দেখলাম, সেখানে দেখলাম যে আমরা ছবিটা আরেকটু দেখি। দেখো, এটা হচ্ছে আমাদের আদিকোষ, তাই না? দেখো এই জায়গায় কোনো নিউক্লিয়াস নাই, কিন্তু নিউক্লিয়াসের ভিতরে যে বস্তুগুলো আছে, মানে নিউক্লিয়াসের ভিতরে যে উপাদানগুলো আছে এগুলো ছড়ানো ছিটানো আছে। কোনো নিউক্লিয়াস বা নিউক্লিয়াস সুগঠিত না, বলছে কি সুগঠিত নিউক্লিয়াস বা আবরণী বেষ্টিত নিউক্লিয়াস, মানে নিউক্লিয়ার বস্তুগুলো আছে কিন্তু আবরণী বেষ্টিত না, সুগঠিত না। আর এই যে সাইটোপ্লাজমের অঙ্গাণু হিসাবে শুধু রাইবোজোম দেখতে পাচ্ছে, কিন্তু কোনো রকম প্লাস্টিড, কোনো মাইটোকন্ড্রিয়া, কোনো গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম কিছুই দেখতে পাচ্ছে না, ঠিক আছে, শুধু রাইবোজোম দেখতে পাচ্ছে। তাহলে সুগঠিত বা আবরণী বেষ্টিত নিউক্লিয়াস, এমনকি আবরণী বেষ্টিত কোনো অঙ্গাণু কিন্তু থাকে না, বৃত্তাকার ডিএনএ থাকে যা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করে। আমরা একটু আগে যেটা দেখলাম যে ক্ষুদ্র একটা বৃত্তাকার ডিএনএ রয়েছে, ঠিক আছে, আচ্ছা, তোমরা আমাকে বলো যে প্লাজমিড কোন কোষে থাকে? আদি কোষ না প্রকৃতি কোষ? প্লাজমিড কোন কোষে থাকে, আদি কোষ না প্রকৃতি কোষ? সবার অ্যান্সার দেখতে চাই, সবাই একটু অ্যান্সার করো, আদি কোষ না প্রকৃতি কোষ? প্লাজমিড কোন কোষে থাকে? ওকে,
তাহলে আমরা দেখলাম যে সুগঠিত বা আবরণী বেষ্টিত নিউক্লিয়াস এবং কি আবরণী বেষ্টিত অন্য কোনো অঙ্গাণু কিন্তু থাকে না, অন্য কোনো অঙ্গাণু থাকে না। তো বৃত্তাকার ডিএনএ থাকে যা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করে। বৃত্তাকার ডিএনএ আমরা দেখলাম না যে বৃত্তাকার একটা ডিএনএ আছে সাইটোপ্লাজমে, যেটা মুক্তভাবে মানে স্বাধীনভাবে অবস্থান করতেছে, ঠিক আছে। তো এই বৃত্তাকার ডিএনএটাকে আমরা কি বলেছি? প্লাজমিড বলেছি। বৃত্তাকার ডিএনএটাকে কি বলেছি ভাইয়া? প্লাজমিড বলেছি। বৃত্তাকার ডিএনএটাকে আমরা বলেছি প্লাজমিড। ওকে, তাহলে আমরা দেখলাম যে বৃত্তাকার একটা ডিএনএ আছে, বৃত্তাকার একটা ডিএনএ থাকে যেটা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করে, আর যেটাকে আমরা বলেছি প্লাজমিড। ওকে, সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অংশকে নিউক্লিয়েট বলা হয়। ওকে, যে আমরা দেখলাম যে সাইটোপ্লাজমে যেই নিউক্লিয়াসের যে বস্তুগুলো রয়েছে, ক্রোমোজোমগুলো রয়েছে, এগুলো ছড়ানো ছিটানোভাবে আছে এবং ওই ক্রোমোজোমের মধ্যেই কিন্তু কি রয়েছে? ক্রোমোজোমের মধ্যে কিন্তু ডিএনএ রয়েছে, ঠিক আছে। তো এই ডিএনএগুলা কিভাবে আছে? মুক্তভাবে আছে। আর ওই মুক্তভাবে যেই অংশটায় থাকে, যেই স্থানটায় থাকে, সেটাকে আমরা বলবো নিউক্লিয়েট। সেটাকে আমরা কি বলবো ভাইয়া? নিউক্লিয়েট বলবো। সেটাকে আমরা নিউক্লিয়েট বলবো। তাহলে নিউক্লিয়েট সেটাকে আমরা সেটাকে হচ্ছে আমরা কি বলবো? নিউক্লিয়েট। তাহলে নিউক্লিয়েট কাকে বলবো? সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অংশকে নিউক্লিয়েট বলা হয়। সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী আর ডিএনএ অংশকে নিউক্লিয়েট বলা হয়। আদিকোষের রাইবোজোম 70S। দেখো আরেকটা পয়েন্ট চলে আসে যে আদিকোষের রাইবোজোমটা 70S কি? এই যে এসটা কি ভাইয়া? এসটা হচ্ছে ভেদবার্গ ইউনিট। এই যে ভেদবার্গ। ভেদবার্গ ইউনিট, ঠিক আছে, এটাকে ভেদবার্গ ইউনিট বলা হয়। তো এই এসটা হচ্ছে ভাই ভেদবার্গ ইউনিট, এস হচ্ছে ভেদবার্গ ইউনিট। তো এই 70S হচ্ছে আবার দুইটা উপ এককে বিভক্ত, ঠিক আছে। 70S এককটা হচ্ছে আবার দুইটা এককে বিভক্ত, উপ এককে বিভক্ত। এগুলো হচ্ছে 70Sটা হচ্ছে তোমার 50S এবং 50S এবং হচ্ছে 50S এবং 30S। 50S এবং 30S মিলে কি হয়? 70S হয়। 70S, ঠিক আছে। এই 50S এবং 30S মিলে হচ্ছে 50S এবং 30S মিলে হচ্ছে 70S, ঠিক আছে। 70S হয়, যেটা হচ্ছে আমরা কোথায় দেখতে পাই? যেটা হচ্ছে আমরা আদিকোষের রাইবোজোমে দেখতে পাই। তাহলে আদিকোষের রাইবোজোমের দুইটা উপ একক হচ্ছে 50S এবং 30S, দুইটা মিলে হচ্ছে 70S হয়, ঠিক আছে। দুইটা মিলে 70। তোমার কাছে মনে হইতে পারে যে 80S হবে মনে হয়, ঠিক আছে। এমন আসতে পারে যে পরীক্ষায় যে 50S প্লাস 30S মিলে কত একক গঠিত হয়, মানে এই দুইটা মিলে কিন্তু দুইটা উপ একক মিলে একটা একক গঠিত হবে। এখন তুমি তো যোগ করে দিলা, হ্যাঁ, আদিকোষ, হ্যাঁ যোগ করে দিলাম, যোগ করে বললাম হ্যাঁ 80S তো হয়ে গেছে। তুমি বলবা কি 80S হয়ে গেছে, না 70 হবে না। কিন্তু মনে রাখতে হবে ভাই, এই দুইটা উপ একক মানে ইউনিট, এই দুইটা মিলে 70 হয়েছে, একটা ইউনিট গঠিত হয়েছে, ঠিক আছে। এটা ভেদবার্গ করছে যেন এস দেওয়া হয় নামের শেষে, তার নাম অনুসারে এস এককটা ইউজ করা হয়। ওকে, আমি কি বললো যে আদিকোষ, হ্যাঁ সুন্দর আমাকে বলো যে ডিএনএ আদিকোষে যে অঞ্চলে ডিএনএ মুক্তভাবে অবস্থান করে সেই অঞ্চলটাকে আমরা কি বলবো? আবার বলছি, আদিকোষের যে অঞ্চলে ডিএনএটা মুক্তভাবে অবস্থান করে সেই অঞ্চলকে আমরা কি বলবো? আমি সবার অ্যান্সার দেখতে চাই। ওকে, তাহলে আদিকোষের রাইবোজোম 70S, যেটা হচ্ছে দুইটা উপ একক নিয়ে গঠিত, একটা হচ্ছে 50S আর একটা কি 30S, দুইটা মিলে 70S। ওকে, দেখো আদিকোষের দ্বি বিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়া হচ্ছে কোষ বিভাজিত হয়। আদিকোষের কোষ বিভাজন কিভাবে হয় ভাইয়া? একটা হচ্ছে দ্বি বিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়া।
দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়া। আমরা যখন কোষ বিভাজন, খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, আমিই পড়াবো, হ্যাঁ, ওই অধ্যায়টা পড়বো, তখন কিন্তু আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে খুব ডিটেলসে জানবো। ঠিক আছে, অ্যামাইটোসিস কোষ বিভাজন বা এটাকে সবচেয়ে সরল কোষ এই যে নিউক্লিয়েট। রবিউল ইসলাম, সুন্দর তুমি অ্যান্সার দিয়েছো যে নিউক্লিয়েট। আমি বাকিদের অ্যান্সার কেন দেখতে পাচ্ছি না? বাকিরা কি করতেছো? তোমরা সবাই লাইভে যুক্ত আছো, বাট কমেন্ট করতেছো না কেন? সবাই কমেন্ট করো, সবাই। ওকে, তাহলে আদিকোষের রাইবোজোম 70 দেখলাম। হ্যাঁ, তো আদিকোষের যে বিভাজন, কোষ বিভাজন, সেটা হচ্ছে কি ভাই? সেটা হচ্ছে দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আদিকোষটা দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়, কোষ বিভাজিত হয়। উদাহরণ হচ্ছে মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। আর তুমি বলতে পারো যে মনেরা রাজ্য, আমরা 5টা রাজ্য ছিল না সুপার কিংডম, এই মনেরা রাজ্য, এই মনেরা রাজ্যের সকল জীবই হচ্ছে ভাইয়া আদিকোষী জীব। মনের রাজ্যের সকল জীবই হচ্ছে আদিকোষী জীব, আদিকোষী জীব। আমাকে বলতে হবে 70S রাইবোজোম একক, যে 70S রাইবোজোম কোথায় পাওয়া যায়? আদিকোষ না প্রকৃত কোষ? আদিকোষ না প্রকৃত কোষ? আমি সবার অ্যান্সার দেখতে চাই, সবার অ্যান্সার দেখতে চাই। আদিকোষ না প্রকৃত কোষ? 70S রাইবোজোম কোথায় পাওয়া যায়? আদিকোষে না প্রকৃত কোষে? ওকে, দেখো, তাহলে কোষের রাইবোজোম দেখলাম 70S। তাহলে আদিকোষের দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়া হচ্ছে বিভাজিত হয়। উদাহরণ হিসেবে আমরা দেখলাম যে মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবাল। মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল, এরা হচ্ছে আদিকোষী জীব, আদিকোষী জীব। তাহলে আমি স্লাইডটা আরেকবার রিভিউ করছি, দেখো। আদিকোষী, আদিকোষী, ওকে, আদিকোষে যে নিউক্লিয়াস থাকে বা নিউক্লিয়াস থাকে, সেটা কিন্তু আবরণী বেষ্টিত বা সুগঠিত নিউক্লিয়াস না, এবং অন্য যেই সাইটোপ্লাজমিক অঙ্গাণু রয়েছে সেগুলো কিন্তু থাকে না। শুধুমাত্র সাইটোপ্লাজমিক অঙ্গাণু হিসেবে রাইবোজোমটা থাকে, রাইবোজোমটা থাকে। ঠিক আছে, সাইটোপ্লাজমিক অঙ্গাণু হিসেবে কি থাকে? রাইবোজোম থাকে। এবং এই জায়গায় যে ডিএনএ থাকে, বৃত্তাকার ডিএনএ থাকে, যা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করে, যেটাকে আমরা বলবো প্লাজমিড, যেটাকে আমরা কি বলবো? প্লাজমিড বলবো, প্লাজমিড। ওকে, যেটাকে আমরা প্লাজমিড বলবো। ওকে, দেখলাম সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী যে বৃত্তাকার ডিএনএ অংশ বা অংশ, সেটাকে আমরা বলবো নিউক্লিয়েট। রাইবোজোম হচ্ছে 70S, দুইটা উপ-একক নিয়ে গঠিত, 50S, 30S। ওকে, আদিকোষের যেই কোষ বিভাজন, সেটা হচ্ছে দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়া হচ্ছে বিভাজিত হয়। আর যে উদাহরণগুলো রয়েছে মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। আর আমরা বলতে পারি যে মনের রাজ্যের সকল জীব। হ্যাঁ সামান, তুমি অ্যান্সার দিয়েছো, সুন্দর। ওকে, আমাকে বলতে হবে ব্যাকটেরিয়া কি আদিকোষী জীব না প্রকৃতিকোষী জীব? আদিকোষী জীব না প্রকৃতিকোষী জীব? আমি হচ্ছে যা পড়াইছি, আমি যা পড়িয়েছি, সেগুলো থেকে কিছু কোশ্চেন করি। আমাকে বলতে হবে যে ব্যাকটেরিয়া কি আদিকোষী না প্রকৃতিকোষী? ব্যাকটেরিয়া আদিকোষী না প্রকৃতিকোষী? ওকে, দেখো, এবার আমরা চলে আসছি প্রকৃত কোষে বা ইউক্যারিওটিক সেল। এই ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষের একটা ছবি। দেখো, এটা মূলত এটা হচ্ছে একটা প্রাণী কোষের ছবি। তো এই প্রাণী কোষে আমরা সবচেয়ে বাহিরের যেই অংশটা দেখতে পাচ্ছি, সবচেয়ে, আমি একটু কমিয়ে নিই এটা। হ্যাঁ ঠিক আছে, সবচেয়ে বাহিরের যে অংশটা দেখতে পাচ্ছ না, এই যে একটা আবরণ, ঠিক আছে, এটা তো মনে করো যে একটা বলের মতো ছিল, গোল। ঠিক আছে, এটাকে প্রস্তুতভাবে কাটা হয়েছে, কাটে দেখানো হয়েছে। তাহলে এই যে বাহিরে যে অংশটা, পর্দাটা, এটাকে বলা হয় কোষ ঝিল্লি। আমরা এগুলো জানবো, সমস্যা নেই। তো এই জায়গায় দেখো মাইটোকন্ড্রিয়া আছে, একটা মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি। আর তারপর কি দেখতে পাচ্ছি? এ একটা সেন্ট্রিওল, এ একটা সেন্ট্রিওল, দুইটা সেন্ট্রিওল মিলে সেন্ট্রোজোম দেখতে পাচ্ছি, সেন্ট্রোজোম। তারপর দেখতে পাচ্ছি সাইটোপ্লাজম, ভিতরে যে কুরচিলি ভেদ করে যে অংশ থাকে, নিউক্লিয়াস ছাড়া পুরোটাই হচ্ছে সাইটোপ্লাজম। তারপর আমরা দেখতে পাচ্ছি গোলগি বডি বা গোলগি বস্তু। তারপর দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। আর এইটা হচ্ছে ভিতরে যে অংশটা, এইটাই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটাই হচ্ছে ভাইয়া নিউক্লিয়াস। দেখো, নিউক্লিয়াসটা কিন্তু একটা দ্বিস্তরী আবরণ দ্বারা, দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত আছে বাইরে থেকে, ঠিক আছে। এবং ভিতরে সবচেয়ে গোল আকার যে একটা অংশ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় নিউক্লিওলাস। এটা হচ্ছে নিউক্লিওলাস, ঠিক আছে। আর এটা পুরাটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমোজোম থাকে, ডিএনএ থাকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে প্রকৃত কোষ, আদি কোষের ছবি দেখেছি, প্রকৃত কোষের ছবি দেখতেছি। ওকে, প্রকৃত কোষের ছবি দেখতে পাচ্ছি। আমরা প্রকৃত কোষের বেলায় বলতে পারি যে প্রকৃত কোষে নিউক্লিয়াসটা সুগঠিত,
বা আবরণী বেষ্টিত, সুগঠিত বা আবরণী বেষ্টিত। এবং এই জায়গায় রাইবোজোম, রাইবোজোম তো আছেই, রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে ছোট ছোট দানা দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, এগুলোই হচ্ছে কি রাইবোজোম। তো আমরা এই জায়গায় রাইবোজোমও দেখতে পাচ্ছি, আদি কোষেও কিন্তু আমরা রাইবোজোম দেখতে পেয়েছিলাম। তো রাইবোজোমটা ছিল ওই জায়গায় সাইটোপ্লাজমে মুক্তভাবে ছিল, ঠিক আছে, মুক্তভাবে ছিল। আর এই জায়গায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দেখতে পাচ্ছি। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসটা একটা আবরণে বা সুগঠিতভাবে আছে। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখলাম, মাইটোকন্ড্রিয়া দেখলাম, তারপর প্লাস্টিডিয়ে থাকবে না, প্লাস্টিড থাকবে না, কারণ প্লাস্টিডে থাকে উদ্ভিদ কোষে, প্রাণী কোষ সেখানে আসবে। তারপর আমরা সেন্ট্রোজোম দেখলাম, ঠিক আছে। তো অনেকগুলা কোষীয় বা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দেখতে পেয়েছি, কিন্তু যেটা আমরা কোথায় দেখতে পাইনি, আদি কোষে দেখতে পাইনি, আদি কোষে দেখতে পাইনি। ওকে, দেখো আমরা এবার প্রকৃত কোষ নিয়ে একটু জানি। দেখো, সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেলের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব, যে সুগঠিত, সুগঠিত বা আবরণী বেষ্টিত নিউক্লিয়াস থাকে। আমরা একটু আগে ছবিতে দেখলাম, তাই না, একটু আগে ছবিতে দেখলাম যে নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত, নিউক্লিয়াসটা সুগঠিত। আমাকে বলতে হবে যে সুগঠিত নিউক্লিয়াস কোথায় থাকে, যেই কজনই যুক্ত আছো তোমরা, তোমরা ভিডিওটাতে রিয়েক্ট দিবা এবং হচ্ছে এই যে অনেকটাই, হ্যাঁ, তোমরা বলো যে সুগঠিত নিউক্লিয়াস কোথায় থেকে, সুগঠিত বা আবরণী বেষ্টিত নিউক্লিয়াস আমরা কোথায় দেখতে পাবো, সুগঠিত বা আবরণী বেষ্টিত নিউক্লিয়াস কোথায় দেখতে পাবো। তাহলে আমরা কি দেখলাম, যে সুগঠিত বা আবরণী বেষ্টিত নিউক্লিয়াস আছে এবং সাইটোপ্লাজমেও অঙ্গাণু উপস্থিত, সাইটোপ্লাজমেও অঙ্গাণু উপস্থিত। আমরা যদি আদি কোষের কথা বলি, আদি কোষে আমরা কি দেখতে পেয়েছিলাম, শুধুমাত্র শুধুমাত্র একটা রাইবোজোম দেখতে পেয়েছিলাম, সাইটোপ্লাজমে অঙ্গাণু হিসেবে রাইবোজোম। কিন্তু তুমি যদি প্রকৃত কোষের কথা চিন্তা করো, এই জায়গায় সাইটোপ্লাজমে অঙ্গাণু অনেকগুলো অঙ্গাণু আছে। তুমি মাইটোকন্ড্রিয়ার কথা বলো, তুমি প্লাস্টিডের কথা বলো, তুমি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা বলো, অনেকগুলা অঙ্গাণু কিন্তু আমাদের রয়েছে প্রকৃত কোষে। কিন্তু আদি কোষে শুধুমাত্র কি থাকে, আদি কোষে হচ্ছে শুধু রাইবোজোমটা থাকে, আদি কোষে রাইবোজোমটা থাকে। ওকে, তারপর দেখো যে প্রকৃত কোষের নিউক্লিয়াস লম্বা, বৃত্তাকার নয়, বৃত্তাকার নিউক্লিয়াস না, সরি, এই জায়গা হবে ক্রোমোজোম, এই জায়গায় একটু ভুল আছে, ক্রোমোজোম হবে, ক্রোমোজোম, ক্রোমোজোম। ওকে, তাহলে আদি প্রকৃত কোষের ক্রোমোজোমটা হচ্ছে লম্বা, ঠিক আছে, ক্রোমোজোম 2 বা ততোধিক বিশিষ্ট। আচ্ছা, কি দিচ্ছে, ঠিক আছে। তো প্রকৃত কোষের ক্রোমোজোমটা হচ্ছে লম্বা, আর আদি কোষের যেই ক্রোমোজোম রয়েছে, আচ্ছা, এই জায়গায় ক্রোমোজোম লম্বা, অবশ্যই ডিএনএটা লম্বা হবে, হ্যাঁ। আর এই বৃত্তাকার ডিএনএ দেখতে পাই আমরা হচ্ছে আদি কোষে, ডিএনএ, ঠিক আছে, ডিএনএ হবে এই জায়গায়। তো এই ডিএনএটা লম্বা, আর ক্রোমোজোম হচ্ছে 2 বা ততোধিক বাহু বিশিষ্ট। ক্রোমোজোমটা তুমি দেখতে পাবা 2 বা ততোধিক বাহু বিশিষ্ট, এবং ডিএনএ ও সিস্টিন প্রোটিনের সমন্বয়ে গঠিত, সিস্টিন প্রোটিনের সমন্বয়ে গঠিত। ওকে, আমরা দেখতে পেলাম। তারপর রাইবোজোমের দিকে আসো, এই যে রাইবোজোম, আমরা আদি কোষের রাইবোজোমটা কি দেখছিলাম, আদি কোষের রাইবোজোমটা দেখছিলাম 70S রাইবোজোম, তাই না, 70S প্রকৃত কোষ, হ্যাঁ, সুন্দর, অনেক রয়। তো আদি কোষের যেই রাইবোজোম দেখেছিলাম এটা হচ্ছে 70S, যেটা হচ্ছে 50S এবং 30S মিলে 70S গঠন করে। আর এই যে প্রকৃত কোষ, এই প্রকৃত কোষের যে রাইবোজোম রয়েছে এটা কিন্তু 80S, ঠিক আছে, 80S। তো এটা হচ্ছে আবার 60S এবং হচ্ছে 40S মিলে হচ্ছে 80S তৈরি করে, সরি, হ্যাঁ, 80S, ঠিক আছে, 80S তৈরি করে। তাহলে 60S আর 40S মিলে কি তৈরি করে, 80S তৈরি করে। এটা হচ্ছে আমাদের প্রকৃত কোষের বেলা। এবং ডিএনএটা কেমন থাকবে ভাইয়া, সূত্রাকার থাকবে, লম্বা থাকবে এবং একাধিক ক্রোমোজোমে অবস্থিত, একাধিক ক্রোমোজোমে অবস্থিত। ওকে, তাহলে আমাকে বলতে হবে যে 60S এবং 40S রাইবোজোম কোথায় দেখতে পাই, 60S এবং 40S রাইবোজোম কোথায় দেখতে পাই, এবং 60S এবং 40S রাইবোজোম উপ একক মিলে কোন এককটা তৈরি করে, কত একক তৈরি করে,
কত একক তৈরি করে, এটা আমাকে বলতে হবে। ওকে, তারপর দেখো যে কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস এবং হচ্ছে মিওসিস প্রকৃতির। আমরা দেখলাম যে আদি কোষের যে কোষ বিভাজন রয়েছে, আদি কোষের কোষ বিভাজন ছিল শুধু অ্যামাইটোসিস প্রকৃতির, ঠিক আছে, অ্যামাইটোসিস প্রকৃতির। আর প্রকৃত কোষের কোষ বিভাজন মাইটোসিস এবং মায়োসিস বা মিওসিস যেটাকে আমরা বলি। তো এই যে মাইটোসিস কোষ বিভাজন, এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ বলো, তার দেহের যে ক্ষয় পূরণ বা দেহের বৃদ্ধি, এটা হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়। আর যে মায়োসিস কোষ বিভাজন রয়েছে, এই মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে উদ্ভিদের যে বংশবৃদ্ধি বা যৌন প্রজনন সম্পূর্ণ হয়, ঠিক আছে, যৌন প্রজনন সম্পূর্ণ হয়। আমরা দেখব, সমস্যা নেই। তাহলে এই স্লাইডটা যদি আমি একটু রিভিউ করি, দেখো সুকেন্দ্রিক বা কোষ বা প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল, সুগঠিত নিউক্লিয়াস বা অন্য কোনো অঙ্গাণু থাকবে না, সাইটোপ্লাজমে থাকবে, হ্যাঁ। আর সাইটোপ্লাজমে অঙ্গাণু উপস্থিত থাকবে, যেটা প্রকৃত কোষে শুধুমাত্র রাইবোজোম থাকে। প্রকৃত কোষের নিউক্লিয়াস লম্বা হবে এবং ক্রোমোজোম 2 বা ততোধিক বাহু বিশিষ্ট হবে, ডিএনএ হিস্টিন প্রোটিনের সমন্বয়ে গঠিত। তারপর রাইবোজোমটা হচ্ছে 80S, যেটা হচ্ছে 60S 40S মিলে 80S তৈরি হয় এবং ডিএনএ সূত্রাকার একাধিক ক্রোমোজোমে অবস্থিত এবং কোষ বিভাজন হচ্ছে মায়োসিস। আমাকে বলতে হবে যে মায়োসিস কোষ বিভাজন আমরা কোথায় দেখতে পাই, মায়োসিস কোষ বিভাজন কোথায় দেখতে পাই। সবার অ্যান্সার দেখতে চাই যে মায়োসিস বা মিওসিস এই কোষ বিভাজনটা আমরা কোথায় দেখতে পাই। মায়োসিস বা মিওসিস কোষ বিভাজন আমরা কোথায় দেখতে পাই, এটা এই তো তুমি অ্যান্সার দিয়েছো সাবাদ, হ্যাঁ 80S, হ্যাঁ ওকে। আমাকে বলতে হবে যে মায়োসিস কোষ বিভাজন কোথায় দেখতে পাই, মায়োসিস কোষ বিভাজন আমরা কোথায় দেখতে পাই। ওকে, তোমরা অ্যান্সার করো, আমি কমেন্ট দিচ্ছি। দেখো আমরা তোমরা অ্যান্সার করো, মায়োসিস কোষ বিভাজন কোথায় দেখতে পাই। ওকে, তারপর আমাকে আরেকটা অ্যান্সার দিতে হবে যে সকল সাইটোপ্লাজম অঙ্গাণু, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে যত অঙ্গাণুগুলো রয়েছে সবগুলা কোন কোষে পাওয়া যায়, আদিকোষ না প্রকৃত কোষ, আদিকোষ না প্রকৃত কোষ। সবাই একটু চটপট অ্যান্সার করে পেলো, চটপট একটু অ্যান্সার করে পেলো যে আদিকোষ না প্রকৃত কোষ হবে। দেখো, আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল, সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেলের মধ্যে কিছু পার্থক্য বা তুলনা। দেখো বিষয় আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল, সুকেন্দ্রিক কোষ, ইউক্যারিওটিক সেল। দেখো মেমব্রেন জিনিসটা হচ্ছে কি, যে নিউক্লিয়াসের যে আবরণ বা ঝিল্লি যেটাকে বলি, ঠিক আছে। আচ্ছা, প্রকৃত কোষ, জনন কোষ, কি বলছো, মায়োসিস, হ্যাঁ জনন কোষ, ঠিক আছে। এই যে আমরা, হ্যাঁ এটা কিন্তু রাইট অ্যান্সার। আর যদি তোমার মাইটোসিস কোষ বিভাজন আর একটা মায়োস, এই দুইটা মিলে হচ্ছে আমাদের কি, এই দুইটা মিলে হচ্ছে আমাদের প্রকৃত কোষ, ঠিক আছে। প্রকৃত কোষে হচ্ছে এই দুইটা বিভাজন দেখা যায়, ঠিক আছে, এই দুই কোষ বিভাজন মাইটোসিস মায়োসিস দেখা যায় হচ্ছে আমাদের প্রকৃত কোষে, আর অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় হচ্ছে আমাদের আদি কোষে, প্রকৃত কোষ, হ্যাঁ সুন্দর। আদি কোষে হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। ওকে, তাহলে নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে যে মেমব্রেন রয়েছে, যে পর্দা রয়েছে বা ঝিল্লি রয়েছে, সেটা হচ্ছে আমরা কোথায় দেখতে পাই, সেটা হচ্ছে আমরা দেখতে পাই কোথায়, সুকেন্দ্রিক কোষে। অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন আছে কোথায়, সুকেন্দ্রিক কোষে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন আছে। আর আদি কোষে কি কোনো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াসের কোনো আবরণ ছিল না। নিউক্লিয়াসের ভিতরে যেই বস্তুগুলো ছিল, যে ক্রোমোজোমগুলো ছিল, এগুলো ছড়ানো ছিটানো ছিল, তাই না, ছড়ানো ছিটানো ছিল। তারপর সুগঠিত নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়ার আবরণ দ্বারা বেষ্টিত, নিউক্লিয়াসের আবরণ দ্বারা বেষ্টিত, এই আবরণ দ্বারা বেষ্টিত নিউক্লিয়াস দেখতে পাই হচ্ছে আমরা প্রকৃত কোষে বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেলে, ঠিক আছে। তাহলে আবরণী বেষ্টিত বা সুগঠিত নিউক্লিয়াস আছে কোথায়, সুকেন্দ্রিক কোষে। আদি কোষে কিন্তু কোনো আবরণী বেষ্টিত বা সুগঠিত নিউক্লিয়াস নেই, আবরণী বেষ্টিত বা সুগঠিত কোনো নিউক্লিয়াস নেই। দেখো ডিএনএ আদি কোষের ডিএনএটা হচ্ছে বৃত্তাকার, আমরা দেখলাম না, আদি কোষের যে ডিএনএ সেটা হচ্ছে বৃত্তাকার। আবার পাশে ছোট ছোট বৃত্তাকার ডিএনএ রয়েছে, যেগুলোকে আমরা প্লাজমিড বলি, প্লাজমিড বলি। আর প্রকৃত কোষের ডিএনএটা হচ্ছে সূত্রাকার, এরকম থাকবে, ঠিক আছে, মানে সূত্রাকার থাকবে। ওকে, হ্যাঁ, আদি কোষের ডিএনএটা হচ্ছে সূত্রাকার, আর প্রকৃত কোষেরটা হচ্ছে সূত্রাকার, আদি কোষেরটা হচ্ছে বৃত্তাকার। হিস্টিন প্রোটিন কোথায় থাকবে, হিস্টিন প্রোটিনটা হচ্ছে প্রকৃত কোষে থাকবে, কিন্তু আদি কোষে কোনো হিস্টিন প্রোটিন থাকবে না। সাইটোপ্লাজমিক অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, এগুলো কোথায় থাকে, এগুলো হচ্ছে আমাদের প্রকৃত কোষে থাকে। আদি কোষে কিন্তু শুধুমাত্র রাইবোজোমটা থাকে, শুধুমাত্র রাইবোজোমটা থাকে।
সূত্রাকার বলতো যে সূত্রাকার ডিএনএ, সূত্রাকার ডিএনএ কোথায় থাকে? আদিকোষ না প্রকৃত কোষ? আদিকোষ না প্রকৃত কোষ? সবার কমেন্ট দেখতে চাই। আদিকোষ না প্রকৃত কোষ? সূত্রাকার ডিএনএ কোথায় থাকে? আদিকোষ না প্রকৃত কোষে? ওকে, তাহলে সাইটোপ্লাজম অঙ্গাণু শুধুমাত্র রাইবোজোম থাকে। আদিকোষে শুধুমাত্র রাইবোজোমটা থাকবে, আর প্রকৃত কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকবে হচ্ছে প্রকৃত কোষে। রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকবে যে প্রকৃত কোষ। প্রকৃত কোষ, সূত্রাকার। হ্যাঁ, সুন্দর সামাদ, অ্যান্সার দিয়েছো। আচ্ছা, বাকি তোমরা অনেকে দেখতে পাচ্ছি তোমরা যুক্ত আছো, তোমরা কেন কমেন্ট করতেছো না আমি বুঝতে পারতেছি না আসলে। সবার কমেন্ট দেখতে চাই, সবাই যারা যারা যুক্ত আছো সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। তাহলে দেখো, সাইটোপ্লাজম অঙ্গাণু শুধুমাত্র রাইবোজোম থাকে, শুধুমাত্র রাইবোজোম থাকে হচ্ছে আদিকোষে, আর রাইবোজোম সহ সকল অঙ্গাণু, সব ধরনের অঙ্গাণু থাকবে হচ্ছে আমাদের প্রকৃত কোষে। আমরা মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজম সবগুলো হচ্ছে আমাদের কোন কোষে? সুগঠিত কোষ বা ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষে থাকে। আর রাইবোজোম, এটা আমি একটু আগে দেখে আসছি, 50s 30s মিলে হচ্ছে 70s গঠন করে, অর্থাৎ 70s রাইবোজোম হচ্ছে আমরা আদি কোষে দেখতে পাই। আর প্রকৃত কোষে যে রাইবোজোম রয়েছে সেটা হচ্ছে ভাইয়া 80s। প্রকৃত কোষ উন্নত, তার মানে কি এটা রাইবোজোম সংখ্যাটা বেশি, ঠিক আছে? 80s, 60s আর 40s মিলে হচ্ছে 80s তৈরি করে। কোষ বিভাজন, দ্বি বিভাজন বা অ্যামাইটোসিস, দ্বি বিভাজন বা অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস, তাহলে যে কোষ বিভাজন সেটা হচ্ছে আদি কোষের অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন, আর প্রকৃত কোষের যে কোষ বিভাজন সেটা হচ্ছে মাইটোসিস বা মাইটোসিস এবং অ্যামাইটোসিস না, সরি, এটা হবে মায়োসিস, মাইটোসিস এবং মায়োসিস, ঠিক আছে? মাইটোসিস এবং মায়োসিস, মাইটোসিস মায়োসিস। ওকে, তাহলে আমাকে বলতে হবে যে হিস্টিন প্রোটিন আমরা কোন কোষে পাই? আদিকোষ না প্রকৃত কোষ? আদিকোষ না প্রকৃত কোষ? সবাই একটু অ্যান্সার করো যে হিস্টিন প্রোটিন কোথায় দেখতে পাই? আদিকোষে দেখতে পাই না প্রকৃত কোষে? ওকে, তারপর দেখো যে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি। এর আগে আমরা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, অর্থাৎ নিউক্লিয়াস কি সুগঠিত নাকি নিউক্লিয়াস সুগঠিত না, এর উপর ভিত্তি করে আমরা কোষকে দুই ভাগে ভাগ করেছি। একটা ছিল আদিকোষ বা প্রাকেন্দ্রিক সেল বা প্রোক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ, ঠিক আছে? এবার হচ্ছে আমরা যে শারীরবৃত্তীয় কাজ, ঠিক আছে, শারীরবৃত্তীয় কাজ, কোষের যেই শারীরবৃত্তীয় কাজ আছে, এই কাজের উপর ভিত্তি করে আমরা কোষকে দুই ভাগে ভাগ করব বা দুই ধরনের হয়। একটা হচ্ছে আমাদের দেহ কোষ বা সোমাটিক সেল, সেল মানে তো কোষ আমরা জানি, আর সোমা মানে হচ্ছে দেহ, সোমা মানে দেহ। তোমরা তোমরা এই যে টার্ম, এটা কিন্তু অনেক পাবা, ঠিক আছে? তারপর জনন কোষ বা গ্যামেটিক সেল, গ্যামেট মানে হচ্ছে কি? জনন, জননের সাথে যায়। ওকে, তাহলে দেখলাম যে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে আমরা কোষকে দুই ভাগে ভাগ করব, দেহ কোষ বা সোমাটিক সেল, আর একটা হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল, জনন কোষ বা গ্যামেটিক সেল। আচ্ছা, এই দেহ কোষ এবং জনন কোষের মধ্যে আমি একটা চার্ট নিয়ে আসছি, আমরা এটার মধ্যে আমাদের পড়া হয়ে যাবে। ওকে, দেখো, দেহকোষ বা সোমাটিক সেল, আর একটা হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল। দেহকোষ, দেহকোষ কি করবে? দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠনে অংশগ্রহণ করবে, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠনে অংশগ্রহণ করবে। দেখবা যে ছোট একটা গাছ, সেটা হচ্ছে কি হয়? আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটা কিসের কারণে হয়? এটা হচ্ছে আমাদের যে দেহকোষের কারণে হয়, দেহকোষের কারণে হয়। ওকে, তারপর এই যে জনন কোষ যেটা, সেটা হচ্ছে প্রজননে অংশগ্রহণ করবে। প্রজননে অংশগ্রহণ করবে কোনটা? দেহ, জনন কোষটা, জনন কোষ বা গ্যামেটিক সেল। আর দেহ গঠনে অংশগ্রহণ করবে হচ্ছে আমাদের দেহকোষ বা সোমাটিক সেল। দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, ঠিক আছে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোর ক্ষয় পূরণ করবে হচ্ছে আমাদের এই দেহকোষ বা সোমাটিক সেল। দেখো, দেহের বৃদ্ধি, দেহের বৃদ্ধি, মেরামত ও বিভিন্ন কাজ সম্পাদন করে হচ্ছে আমাদের এই সোমাটিক সেল বা দেহকোষ। তাহলে দেহের বৃদ্ধি, মেরামত এবং বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করবে হচ্ছে আমাদের দেহকোষ বা সোমাটিক সেল। আর নিষেকের মাধ্যমে, আমরা জানি নিষেকের মাধ্যমে যে শুক্রাণু এবং ডিম্বাণু, এই শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে কি হয়? নিষেক হয়। এই নিষেকের মাধ্যমে
নতুন যে জীব সৃষ্টি করে এটা আসলে জনন কোষ। জনন কোষ হচ্ছে নিষেকের মাধ্যমে কি করে, আমরা জানি যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলে হচ্ছে জাইগোট তৈরি হয়, ঠিক আছে। জাইগোট তৈরি হয়, এটার মাধ্যমে আবার নতুন জীব সৃষ্টি হয় ভ্রূণের মাধ্যমে, ঠিক আছে, নতুন জীব সৃষ্টি হয়। তাহলে নিষেকের মাধ্যমে নতুন জীব সৃষ্টি করার কার দায়িত্ব? জনন কোষের দায়িত্ব। আর দেহের বৃদ্ধি, মেরামত, বিভিন্ন কাজ সম্পাদন করবে হচ্ছে আমাদের দেহকোষ প্রকৃতি। দেখো, দেহকোষটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ 2n, ঠিক আছে। আমরা জানি আমাদের যে যে 2n আমাদের যে ক্রোমোজোমে, আমাদের যে ক্রোমোজোম রয়েছে সেটা হচ্ছে এক জোড়া, বা আমরা বলতে পারি 46টা, ঠিক আছে, এক জোড়া বা 46টা, ঠিক আছে। তো এর মধ্যে 2n মানে প্রতি সেটে 23টা করে ক্রোমোজোম থাকে। প্রতি সেটে কয়টা করে ভাইয়া? 23টা করে ক্রোমোজোম থাকে। তার মানে আমাদের যে দেহকোষ রয়েছে এটা হচ্ছে 2n প্রকৃতির, 2n প্রকৃতির, অর্থাৎ এটাতে 46টা ক্রোমোজোমই রয়েছে। কিন্তু আমরা যদি, অর্থাৎ এটা হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে, ডিপ্লয়েড। কিন্তু আমরা জনন কোষের দিকে যদি তাকাই, এটা কিন্তু হ্যাপ্লয়েড, ঠিক আছে, শুধু n প্রকৃতির। তার মানে এটাতে শুধুমাত্র কয়টা নিয়ে ক্রোমোজোম থাকবে? এটাতে হচ্ছে 23টা ক্রোমোজোম থাকবে, ঠিক আছে, 23টা ক্রোমোজোম থাকে। আচ্ছা, এটা কেন হয় জানো? এটা কেন হয়? আমরা জানি যে আমাদের বাবা মা, তাদের বাবার ক্ষেত্রে যে ক্রোমোজোম থাকে, সেক্স ক্রোমোজোম, সেটা হচ্ছে এক্স ওয়াই, এবং মায়ের ক্ষেত্রে থাকে হচ্ছে এক্স এক্স, তাই না? তো এটা তো একটা ক্রোমোজোম সেট, তার মানে এই জায়গায় 46টা ক্রোমোজোম থাকবে, অর্থাৎ 2n প্রকৃতির থাকবে, এখানেও 2n প্রকৃতির। কিন্তু মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়, তখন এই জায়গায় ক্রোমোজোম সংখ্যা এখন আছে 2n, কিন্তু ওই জায়গায় হয়ে যাবে কি অর্ধেক। আমরা জানি না যে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। তো এই 2n থেকে n হয়ে যাবে, 2n থেকে কি হয়ে যাবে? n হয়ে যাবে। তাহলে এই যে বাবা যেটা সৃষ্টি করবে সেটা কি? শুক্রাণু। শুক্রাণু কি? একটা জনন কোষ। শুক্রাণু হচ্ছে একটা জনন কোষ। এই শুক্রাণুটা হবে হ্যাপ্লয়েড প্রকৃতির, মানে n প্রকৃতির। বাবা হয়তো এক্স দিবে, না হয় কি দিবে? ওয়াই দিবে। এই জায়গায় তো এক্স ওয়াই 2n, 2 সেট। আবার এই জায়গায় এক্স এক্স, তাও 2 সেট। তাহলে বাবা যদি শুধু এক্স দেয় তাহলে এক্সটা হচ্ছে কি? এক সেট। তার মানে এটা কি? এন। আবার মায়ের কাছ থেকে এক্স, মায়ের দুইটি এক্স, যে কোনো একটা দিলে হবে, তাহলে এটাও কি? এন। তার মানে দেখো, এই জনন কোষগুলা কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতির, ঠিক আছে, হ্যাপ্লয়েড প্রকৃতির। কিন্তু আমরা দেহকোষ যদি বলি, দেহকোষটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির, 2n প্রকৃতির। তারপর যখন জাইগোট হয় নিষেকের মাধ্যমে, তখন এই এন আর এন মিলে তখন 2n হয়ে যায়, ঠিক আছে, তখন 2n হয়ে যায়, যেটা হচ্ছে আমাদের, আমরা কি বলি? জাইগোট বলি যেটাকে, ওকে। তখন সেটা কিন্তু আবার ডিপ্লয়েড প্রকৃতির। তাহলে জাইগোট কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির, কিন্তু আমাদের জনন কোষটা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির, ওকে। তারপর দেখো, আমাদের যে কোষ বিভাজন, দেহকোষটা হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়, মাইটোসিস বিভাজনের মাধ্যমে কিন্তু সৃষ্টি হয়। আর জনন কোষটা হচ্ছে মায়োসিস বিভাজন বা মিওসিস বিভাজন, যেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। তারপর এই যে মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ু কোষ, রক্তকণিকা, এরা হচ্ছে আমাদের দেহকোষের অংশ বা দেহকোষ বলতে পারি, ঠিক আছে। তাহলে রক্তকণিকা এগুলো একটা কোষ থেকে আরেকটা কোষের সৃষ্টি হয়। আমরা জানি কোষগুলো হচ্ছে স্বপ্রজননক্ষম। আর এই যে শুক্রাণু, ডিম্বাণু, একটু আগে যেটা বললাম, এগুলা কিন্তু শুধু এন প্রকৃতির, এগুলো হচ্ছে এন প্রকৃতির বা হ্যাপ্লয়েড প্রকৃতির। এই যে শুক্রাণু আসে পুরুষ থেকে, আর ডিম্বাণুটা আসে মহিলা বা নারী থেকে, ঠিক আছে। তাহলে এই শুক্রাণু, ডিম্বাণু, এই দুইটা কোষই হচ্ছে আমাদের জনন কোষ। আর বাকি যেগুলো আছে, মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ু কোষ, রক্তকণিকা, এগুলো সবই হচ্ছে আমাদের দেহকোষ, এগুলো সবই হচ্ছে আমাদের দেহকোষ, ওকে। আমাকে বলতে হবে যে ডিপ্লয়েড প্রকৃতির বা হ্যাপ্লয়েড প্রকৃতির কোষ কোথায় থাকে? হ্যাপ্লয়েড প্রকৃতির কোষ কোথায় থাকে? জনন কোষ না দেহকোষ? এটা একটু বলো সবাই, জনন কোষ না দেহকোষ? আচ্ছা, আমি স্লাইডটা একটু রিভিউ করে দিচ্ছি। দেখো, দেহকোষ দেহ গঠনে অংশগ্রহণ করবে, অঙ্গ প্রত্যঙ্গ গঠনকারী কোষ। আর জনন কোষের কাজই হচ্ছে জননে অংশগ্রহণকারী বা জননে অংশগ্রহণ করা। আর এটা দেহের বৃদ্ধি করবে, মেরামত করবে, কোনো জায়গায় ক্ষত হয়ে গেলে ওই ক্ষয় পূরণ করবে, ঠিক আছে, বিভিন্ন কাজ সম্পাদন করবে। আর নিষেকের মাধ্যমে নতুন জীব সৃষ্টি করে হচ্ছে জনন কোষের প্রধান কাজ। প্রকৃতি, এটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির, ঠিক আছে, ডিপ্লয়েড প্রকৃতির। তাহলে আমাদের যেই দেহকোষ আছে এটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির, আর জনন কোষটা হচ্ছে হ্যাপ্লয়েড। জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির। আর বিভাজন, মাইটোসিস বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয় দেহকোষটা
মাইটোসিসের মাধ্যমে সৃষ্টি হয়, আর জনন কোষ হচ্ছে মায়োসিসের মাধ্যমে সৃষ্টি হয়। কীভাবে সৃষ্টি হয় আমি দেখিয়ে দিলাম। আর উদাহরণ হিসেবে আমরা দেহকোষ বলতে পারি মূল কাণ্ড, পাতার কোষ, স্নায়ুকোষ, রক্তকণিকা। আর শুক্রাণু ডিম্বাণু হচ্ছে আমাদের জনন কোষ। শুক্রাণু ডিম্বাণু হচ্ছে কি ভাইয়া? জনন কোষ। শুক্রাণু ডিম্বাণু জনন কোষ। আচ্ছা আমি নাই, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এটাই থাক। তোমরা তোমরা আমি কিছু কোশ্চেন করি, সবাই একটা অ্যান্সার দাও। তোমরা বলো তোমরা বলো যে তোমরা বলো যে প্রজননে অংশগ্রহণ করে কোন কোষ? প্রজননে অংশগ্রহণ করে কোন কোষ? প্রজননে অংশগ্রহণ করে কোন কোষ? এটা একটু আমাকে বলো। প্রজননে অংশগ্রহণ করে কোন কোষ? আচ্ছা, তারপর আমাকে বলো যে আমাকে বলো শুক্রাণু কোন কোষী? শুক্রাণু কোন কোষী? এটা আমাকে একটু বলতে হবে। আদিকোষ না প্রকৃত কোষ? সরি, দেহকোষ না জনন কোষ? শুক্রাণু শুক্রাণু কি দেহকোষ না জনন কোষ? এটা হচ্ছে আমাকে একটু বলো, দেহকোষ নাকি জনন কোষ? আমাকে এটা একটু বলো যে শুক্রাণু কি দেহকোষ না জনন কোষ। আচ্ছা, তো তোমরা যারা এই পর্যন্ত লাইভে যুক্ত ছিলা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এই পর্যন্ত লাইভে যুক্ত ছিলা। আমরা হচ্ছে যতটুকুই পড়েছি, আমরা বেশি পড়ি নাই, কম পড়েছি, কিন্তু আমরা হচ্ছে বুঝে বুঝে সুন্দরভাবে পড়েছি, যাতে তুমি হচ্ছে এই ক্লাসটা করার মাধ্যমে, আমার টার্গেটই হচ্ছে আমার স্টুডেন্টরা যেন আমার ক্লাস করার মাধ্যমে তার 80% পড়া কাভার হয়ে যায়। সে জাস্ট টেস্ট পেপার ধরবে, প্রশ্ন সলভ করবে, ঠিক আছে? ওর কাজ হচ্ছে এটা। আর আমার কাজ হচ্ছে ওকে কিভাবে মানে এই পড়াটা তার মাথায় গেঁথে দেওয়া যায়, এটা হচ্ছে আমার কাজ। আমি দেখছি আমি একটা পড়া পড়াইছি, দেখো হচ্ছে আবার এটাকে রিভিউ করে দিচ্ছে, ঠিক আছে? যাতে তোমার এটা মাথায় গেঁথে থাকে, ঠিক আছে? এটাই ছিল আমার কাজ। ওকে, তাহলে তোমরা যারা এতক্ষণ লাইভে যুক্ত ছিলা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু তোমাদের বায়োলজির ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুইটাই আমি নেব, এবং খুব ইন্টারেস্টিংভাবে পড়াবো, খুব ইন্টারেস্টিংভাবে পড়াবো। তুমি আমার আরও কয়েকটা ক্লাস করলে আশা করি আজকে অনেকটা বুঝতে পারছো, আরও করলে আরও বুঝতে পারবা। হ্যাঁ, আর আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবা, এবং তোমাদের যাদের যত প্রবলেম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং তোমরা কিন্তু আমাদের পেজে মেসেজ করে জানাতে পারো, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।